আজ এতদিন পর একটা কঠিন সত্যি জানতে পারলাম। আজ এতদিন পর জানতে পারলাম এতগুলো দিন যে দোষে আমাকে দোষী করা হলো, যে দোষে প্রতিটা দিন আমার শ্বশুর বাড়িতে আমাকে অত্যাচারিত হতে হলো। সবাই আমাকে অভিশপ্ত বলতো, আমার মুখ দেখাও নাকি হারাম বলে সবাই মনে করতো। সে দোষটা কখনো আমার ছিলই না। আজ সেই কথাটুকু মনে করে কতটা কষ্ট পাচ্ছি সেটা হয়তো কেউ বুঝতেই পারবে না। একটা নারী তার সতীনের সাথে একই ঘরে থাকা কিংবা তার স্বামীকে সে দ্বিতীয় বিয়ে করিয়ে তার সাথে একই সাথে সংসার করা কতটা কষ্টের সেটা হয়তো সবাই বলতেই পারবে না। সেটা শুধু সেই জানে যে সে জ্বালাটা বহন করে। আজ চোখের নিচে অপুরন্ত কালি, ঝলমলে চোখ নিয়ে বারান্দার এক কোণে দাঁড়িয়ে আছি আর ভাবছি আজ থেকে 20 বছর আগে আমি যখন ক্লাস 6-এ পড়তাম তখন আমার সাথে ঠিক কী হয়েছিল সেটাই ভাবতে ভাবতে দু চোখ থেকে আজকে পানি পড়ে যাচ্ছে। আর ভাবছি জীবনটা কতটা অদ্ভুত। আমি খুব মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে, কিন্তু ছোটবেলা থেকে বাবা মায়ের অনেক আদরে ছিলাম। যখন ক্লাস 6-এ উঠলাম তখন বখাটে ছেলেদের নজরে পড়লাম। মা আমাকে স্কুলে দিয়ে আসতো, কিন্তু অল্প একটু পথ আমি একাই চলে যেতাম। স্কুলের সামনের সামান্য একটু রাস্তা, কিন্তু বখাটে ছেলেদের নজর থেকে মামাকে রক্ষা করতে পারলো না। ওরা প্রতিনিয়ত আমাকে বিরক্ত করতো। তারপর বাবা আমার স্কুলটা পরিবর্তন করে আমাকে আরেকটা স্কুলে নিয়ে গেল। এভাবে অনেকটা ঝড়ঝাপটা সামলিয়ে আমি যখন এসএসসি পরীক্ষা দিলাম তার পরপরই কিন্তু আমার বিয়ের সম্বন্ধ আসে। তো বাবা মা এক কথাতেই কিন্তু আমাকে তখনই বিয়ে দিয়ে দেয়। তখন খুবই অল্প বয়স, সংসার জিনিসটা কি ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। বুঝে ওঠার আগেই কিন্তু আমাকে সংসারী হতে হলো। একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে যায় তখন কিন্তু তার স্বামীর বাড়ি তার কাছে সব থেকে বেশি আপন হয়ে যায়। ওই মানুষগুলো তার কাছে সব থেকে বেশি আপন হয়। কিন্তু বরের বাড়ির লোকজনরা অর্থাৎ শ্বশুর বাড়ির লোকজনরা কি একটা মেয়েকে সত্যি তাদের নিজেদের মেয়ে বলে, নিজেদের সংসারের বউ বলে মেনে নেয়? কি অদ্ভুত আমাদের সমাজের নিয়ম। আমরা তাদেরকে যতটাই আপন ভাবি না কেন, তারা কিন্তু আমাদেরকে আপন ভাবতে অনেক বেশি কষ্ট মনে করে। বিয়ের পর প্রায় 3-4 বছর হয়ে গেল, কিন্তু আমার কোনো সন্তান হচ্ছিল না। তখন সবাই আস্তে আস্তে ভাবতে শুরু করলো যে আমি হয়তো বাঝা, কিংবা আমার হয়তো বন্ধ্যত্ব, যে আমি কখনোই মা হতে পারবো না। কিন্তু কেউ কখনো একটিবারের জন্য ভেবেই দেখলো না যে সমস্যা কখনোই একটা নারীর হয় না, একজন পুরুষেরও হতে পারে। সেই দিকটা বিবেক বিবেচনা না করে সবাই দোষটা আমার দিকে চাপাতে লাগলো। আস্তে আস্তে শুরু হলো সকলের অত্যাচার। আমাকে দেখলে সকলের নাকি যাত্রা অশুভ হয়, আমাকে দেখলে নাকি কারোই কোনো কিছু শুভ হয় না। তারপর আমার রান্না খেলে, আমার দিকে তাকালে সবার নাকি অমঙ্গল হয়। কত কী কথা শুনতে হতো। পাশের বাড়ির চাচি শাশুড়ি, জেঠি শাশুড়ি, কিংবা আশেপাশের বাড়ির যারা ছিল আত্মীয় স্বজন পরিচিত, সবাই এসে আমাকে দুটো কথা শোনাতে কখনোই কিন্তু ছাড়তো না। এক সময় ভাবতে ভাবতে অনেক কষ্ট থেকে সিদ্ধান্ত নিলাম তাহলে আমি আমার বরকে আবার দ্বিতীয় বিয়ে করিয়ে দিই। যেহেতু আমি তাকে সন্তান দিতে পারিনি, তাদের বংশের মতো তাদের একজনই ছেলে, তো সেই ঘরে যেহেতু কোনো সন্তান হচ্ছে না, অর্থাৎ তাদের বংশের কোনো প্রদীপ নেই, সেই ক্ষেত্রে ভাবলাম যে আমি আমার বরের জন্য না হয় এইটুকু ত্যাগ করেই ফেলি, না হয় তাকে বিয়ে করিয়ে দিই, যাতে তাদের সন্তান হয়, সে সন্তান হয় সে বংশের প্রদীপ। তারপর আমার শাশুড়ি মাই একদিন আমাকে ডেকে বললেন যে আমার বরকে বিয়ে করানোর কথা, যে আমি হয় সংসার করব, নয়তো আমার বরকে আমি ডিভোর্স করে দিতাম, তারা আবার তাদের ছেলেকে বিয়ে করাবে। তখন কি করব, নিজের যেহেতু সন্তান হয় না, এই কষ্টটা তো চেপে রাখার মতো, প্রকাশ করার মতো না, কারণ কার কাছে প্রকাশ করব, যার কাছে বলবো সেই দুটো কথা শোনাবে। তারপর কি আর করব, শাশুড়ি মায়ের কথায় রাজি হয়ে গেলাম। তারপর আমার বরকে বিয়ে করানো হলো যথারীতি। খুব ধুমধাম করে আনন্দ করেই তারা একটি মেয়েকে বিয়ে করিয়ে আনলো। আর যেদিন থেকে বিয়ে করিয়ে আনলো সেদিন থেকেই কিন্তু আমি আমার সংসারটা হারিয়ে ফেললাম। আমার শাশুড়ি মা আমার যত গয়না ছিল, আমার যত শাড়ি ছিল, সব কিছুই কিন্তু আমার সতীনের হাতে তুলে দিয়েছিল। সংসারের চাবির গোছা থেকে শুরু করে সব কিছু।
তখন আস্তে আস্তে মনে হলো যে এই সংসারে যেন আমি বোঝা হয়ে যাচ্ছি, যে আমাকে দিয়ে শুধু কাজ করানোই হতো, বাদ বাকি সংসারের কোনো কিছুতে আমাকে গুরুত্ব দেওয়া হতো না। কারণ ওই সংসারে আমি কোনো সন্তান দিতে পারিনি। আমাদের সমাজে এমনই একটি সিস্টেম চালু, আসলে কারো সন্তান না হলে আমরা তাকে সমাজের সব থেকে বোঝা মনে করি। সত্যি কি তাই? একটা মেয়ের সন্তান না হওয়াটা আমার মনে হয় তার থেকে বেশি কষ্টের আর কারণ নয়। তো এইরকম কিন্তু জীবনটা যার হয় সে কিন্তু বুঝে ওই জীবনে কতটা জ্বালা, কতটা যন্ত্রণা। তো আস্তে আস্তে কিন্তু দিন যেতে থাকে, কিন্তু মা বাবার কাছে চলে আসব এই কথা ভাবতেই পারি না। কেননা আমাদের বংশের মতো কোনো মেয়ের দুটো বিয়ের কোনো রীতি রেওয়াজ নেই। আর তাছাড়া যদি মায়ের কাছে চলে আসি তাহলে কিন্তু সমাজের কাছে মা বাবার মুখ ছোট হয়ে যাবে, অনেকে অনেক কথা শোনাবে। তো অনেক কিছু বিবেক বিবেচনা করে কখনোই কিন্তু মা বাবার কাছে চলে আসব ভাবতেই পারিনি। সেখানে রয়ে গিয়েছিলাম শত যন্ত্রণা জ্বালা সহ্য করেও। আমার যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পর যখন আমার সন্তান হয় না, তখন কিন্তু আমি বহুবার বলেছিলাম ডাক্তার দেখানোর কথা। কিন্তু এই যে ওনাদের পরিবারে সন্তান না হওয়াটা মেয়েদেরই দোষ, সেখানে কখনোই ছেলেদের কোনো দোষ হয় না। যে কোনো কিছুতেই কিন্তু ছেলেদেরকে দোষী করা হয় না, দোষী করা হয় মেয়েদেরকে। এই ঘটনাটা শুধু যে সেখানে তা নয়, আমাদের সমাজ ব্যবস্থাই এমন, মেয়েদেরকে সব কিছুতে আমরা দোষী করে থাকি। কিন্তু মেয়েরা যে সবসময় দোষী হয় না তার জ্বলন্ত প্রমাণ কিন্তু আমি নিজেই। কি করব, সেখানে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে দিনের পর দিন সতীনের যন্ত্রণা, একের পর এক স্বামী, তারপর শ্বশুর শাশুড়ি ননদ সকলের যন্ত্রণা জ্বালা সহ্য করে দিনের পর দিন কাটাতে শুরু করলাম। আমার স্বামী যখন দ্বিতীয় বিয়ে করে তারপর থেকে কিন্তু প্রায় 2-3 বছর হয়ে যায়, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান আসে না। তখন কিন্তু আস্তে আস্তে কিন্তু সবার মনে একটা ধারণার জন্ম নেয় যে আমার তো সন্তান হয় নাই, তাহলে এখানেও কেন সন্তান হচ্ছে না। সবাই ভাবছে যে হয়তো এই মেয়েটাও বাজা হতে পারে কিংবা বন্ধ্যাত্ব, কিন্তু তারা তবুও একটাবারের জন্য ভাবছে না যে হয়তো তাদের ছেলেরও কোনো দোষ থাকতে পারে। পরবর্তীতে আমার এক ফুপি শাশুড়ির কথা মতো আমার বরকে পরীক্ষা করানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারের কাছে সব বলার পর ডাক্তার টেস্ট করায়। টেস্ট করানোর পর কিন্তু ওদের ফলাফল আসে যে আমার বরেরই সমস্যা, সেজন্যই কিন্তু সন্তান হয় না। সেই কথাটা মনে করে অঝরে কাঁদলাম যে এই পরীক্ষাটাই যদি আমার সময় করানো হতো তাহলে তো আমার বরকে আজকে দ্বিতীয় বিয়েটা করতেই হতো না। কিন্তু ওই যে তারা তাদের কথাকে সবসময় বড় মনে করে থাকে, যে তাদের মানে সমাজ ব্যবস্থায় পুরুষের কোনো কিছুতেই কোনো দোষ নেই, সকল দোষ শুধুমাত্র একজন নারীরই হয়। আমাদের এই সমাজে এরকম বহু নারীরা আছে যারা অবহেলিত, যারা সব সময় সর্বদাই কিন্তু শ্বশুরবাড়ির কাছে কিন্তু যন্ত্রণা সহ্য করে থাকে। তো আজকে আমি আমার বরের বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে এলাম। আমার মনে হলো যে সেখানে আর থাকার মতো কোনো প্রয়োজন নেই, যেখানে আমি এতটুকু সম্মান পেলাম না, যেখানে আমাকে এতটুকু সম্মান করা হলো না। সেজন্য যেদিন তাদের রিপোর্ট এলো আমার বরের দোষটা ধরা পড়লো, সেদিনে আমি সে সংসার ছেড়ে বের হয়ে চলে এলাম। এসে নিজের মা বাবার কাছে গেলাম না, কারণ সেখানে আমার মনে হলো আমার যাওয়ার মতো সত্যি ঠিক হবে না, কারণ সেখানে আমার ভাই আছে, ভাইয়ের বউরা আছে। তাই আমি সেখানে না গিয়ে আমি চেষ্টা করলাম নিজে কিছু করার জন্য। তারপর আমি চেষ্টা করলাম নিজের পায়ে দাঁড়ানোর জন্য, কারণ আমি মানুষ একজন, আমি সমাজের জন্য কিছু করব, কিছু করে তারপর আমি পারবো নিজেকে নিজে চালিয়ে নিতে। তারপর থেকে আমার নতুন সংগ্রাম আবার শুরু হলো। আমার মনে হয় এইরকম আমাদের সমাজে বহু মেয়েরা আছে যারা প্রতি মুহূর্তেই কিন্তু লাঞ্ছিত হয় এইরকম। তো আজকে তো মাত্র একটা নারীর গল্প বললাম, এরকম হাজারো নারী আছে যারা প্রতি মুহূর্তে তাদের শ্বশুর বাড়িতে ঠিক একইভাবেই কিন্তু অত্যাচারিত হয়, অবিচারিত হয়। তাদের শ্বশুর থেকে শুরু করে ছোট থেকে বড় প্রত্যেকের কাছেই নানাবিধ কথার শিকার হয়, বিভিন্নভাবে তারা অত্যাচারিত নির্যাতিত হয়।
আমরা নারী হয়েই কিন্তু নারীদের প্রতি এই যে অসম্মানটা, এই যে অবিচারটা করে থাকি, এটা কখনোই ঠিক না। আমার শাশুড়ি আমার সাথে কী করেছেন, তার শাশুড়ি তার সাথে কী করেছেন, আমরা যদি সেটাকে মেনে নিয়ে চলতে থাকি তাহলে কিন্তু আমাদের সমাজে মেয়েরা কখনোই সুখী হবে না। আমাদের উচিত সমাজকে বদলানোর, আমাদের উচিত আমাদের নিজেদেরকে বদলানোর। কথা বলতে বলতে কিন্তু আপনাদের সাথে আমার প্রায় রান্না বান্না সব কাজই হয়ে গিয়েছে। তো আজকে আপনাদের সাথে শুরুতেই ছাদ বাগানটা শেয়ার করলাম। তারপর আজকের জন্য আমাদের ইফতার, তেহারি আর হালিমটা রান্না করলাম। তারপর সেহরির জন্য এখানে গরু মাংসের সুইজালটা রান্না করে নিচ্ছি। তো সুইজালের রেসিপি আমার চ্যানেলে আগে আপলোড করা আছে, রাইস কুকারে কিভাবে খুব সহজ পদ্ধতিতে গরু মাংসের সুইজাল রান্না করবেন, রেসিপিটি দেওয়া আছে। অবশ্যই আমি ডেসক্রিপশনে আই বাটনে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। এই সুইজেলটা এত মজাদার হয়েছিল কি বলবো, মানে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি আবারও একটু খেয়ে নিই। তো খুব মজাদার হচ্ছিল, আর বিশেষ করে হালিমটাও ভীষণ টেস্টি ছিল। তো দেখা গেছে মাঝে মধ্যে কিন্তু একটু রান্নাগুলো একটু মানে অন্যরকম করে রান্না করে কিন্তু খাওয়া যায়। আর বিশেষ করে যেহেতু রমজান, সেহেতু প্রত্যেকেরই কিন্তু মুখের রুচিটা একটু পরিবর্তন। তো সেই ক্ষেত্রে খুব সহজেই কিন্তু রান্না করে আসলে একটু আলাদা আলাদা করে যদি রান্না করা যায়, একদিন এক এক রকম করে, যে কোনো রান্নায় সহজ রান্নাকে কিংবা খুব মানে সামান্য রান্নাও কিন্তু অনেক ভালোভাবে করা যায় একটু শুধু পরিবর্তন করে। তো এখানে আমার গরু মাংসের সুইজালটাও রান্না করা হয়ে গিয়েছে। তো আজকে রান্না নিয়ে আর বেশি কিছুই বললাম না, কারণ রেসিপিগুলো আমার চ্যানেলে অনেকবার দেখানো আছে, সেজন্যই। আর এখন হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে, তো আমি এখন টেবিলে খাবারগুলো পরিবেশন করব। তো আজকেই কিন্তু আমরা প্রথম আমাদের এই নতুন টেবিলে ইফতার করব, কারণ টেবিল একদম সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর আজকেই প্রথম ইফতার আমরা করছি। তো সেজন্যই টেবিলটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলে কিন্তু টেবিল ডেকোরেশন করাটাও কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ যে কোনো খাবারকে যদি একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া যায় বা সাজিয়ে গুছিয়ে একটু পরিবেশন করা যায়, তাহলে কিন্তু খাওয়ার জন্য যে একটা আসলে মনের যে একটা রুচি বা একটা তৃপ্তি, সেটা কিন্তু অনেক ভালোভাবে হয়। তো সেজন্যই চেষ্টা করেছি আগে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্যে। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি কোনো অংশ একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই কিন্তু ইফতার টেবিলে বসে গিয়েছে, এখনও হাতে প্রায় 5 মিনিটের মতো আছে। তো আমি সবাইকে বসিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।